নির্বাচনের তফসিল ঘোষণা এ সপ্তাহেই। ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে। প্রধান উপদেষ্টাকে নির্বাচনের প্রস্তুতি জানালেন সিইসি। সামনে কঠিন সময়, চলছে নানা ষড়যন্ত্র, সতর্ক করলেন তারেক রহমান। বললেন, একমাত্র বিএনপি পারে দুর্নীতির লাগাম টানতে। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট নরমাল, অবস্থা ফ্লাইটে জার্নির মতো নয়। চিকিৎসা তদারকিতে হাসপাতালে ডাক্তার জুবাইদা রহমান। এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে এনসিপির নেতৃত্বে নতুন জোট, আরও কয়েকটি দলের অন্তর্ভুক্তির আভাস, এক প্রতীকে নির্বাচনের ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে সরকার। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের কমিশনাররা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সিইসি জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে। তিনি বলেন, এরই মধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে। এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে ইসি চালকের আসনে কাঙ্ক্ষিত লক্ষ্যে তাদের পৌঁছতেই হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এর আগে চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তফসিল ঘোষণার পর 48 ঘণ্টার মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার সামগ্রী না সরালে নির্বাচনী আচরণ বিধিমালার আওতায় ব্যবস্থা নেবে কমিশন। এছাড়া ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো হয়েছে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিস্তারিত আসমা আক্তার নূপুরের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠক করে নির্বাচন কমিশন। রবিবার সকাল বিকাল 2 দফায় দশম এ সভায় ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানো সহ মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ পর্যালোচনা সহ ভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতি উঠে আসে। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তের কারণে ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়িয়ে 7:30 থেকে 4:30 করা হয়েছে। নির্বাচনী দায়িত্বে রাখা হবে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের, বাড়ানো হবে গোপন কক্ষ। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকালকে পত্র প্রেরণ করা হবে। নির্বাচনী অনুসন্ধান কমিটিকে বিচারিক ক্ষমতা দেয়া হবে জানিয়ে তিনি বলেন, সব দল পোস্টার না সরালে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বলেন, নির্বাচনের আগের রাতেই সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সর্বোচ্চ সতর্ক থাকবে কমিশন। আমরা কনফিডেন্ট, আমরা ওইসব ঘটনার অবতারণা আর দেখব না। আমরা আমাদের কনফিডেন্সের জায়গাটাতে ফেরত যেতে চাই। আমাদের সকল সিস্টেম যাতে স্বাভাবিকভাবে কাজ করে সেখানে যেতে হবে। আমাদের যথাযথ সুপারভিশন থাকবে এবং আমরা নজর রাখব যাতে করে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ব্যাংক এবং পোস্ট অফিস খোলা থাকবে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তার সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক এসেছে জানিয়েছে মেডিকেল বোর্ড। তবে এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণের মতো অবস্থা এখনও হয়নি। এ কারণেই উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন।
বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড। তবে এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণ করার মতো অবস্থা হলেই মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। এদিকে রবিবার বিকেল 3:45টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? রায়হান, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং শারীরিক কন্ডিশন সম্পর্কে জানতে হলে যে জটিলতা আছে সেটি হচ্ছে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনের ব্রিফিং এর মাধ্যমেই কিন্তু সাংবাদিকরা জেনে থাকছেন যে তার সবশেষ অবস্থা কি। আমরা যতটুকু জানতে পেরেছি, তার সবশেষ অবস্থা, তিনি যেহেতু বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছেন অনেকদিন ধরেই, কিডনি, লিভার সিরোসিস, এরপরে হচ্ছে ডায়াবেটিস, একই সাথে তিনি চোখের সমস্যায় ভুগছেন। সবশেষ আপনি জানেন যে 23 অক্টোবর এই এভারকেয়ার হসপিটালে তিনি ভর্তি হয়েছিলেন নিয়মিত চেকআপের জন্য, এবং 27 সেপ্টেম্বর তিনি খুব বেশি সমস্যা এবং খুব বেশি ক্রিটিক্যাল অবস্থা থাকার কারণে তাকে করোনারি ইউনিটে নেওয়া হয়েছে, সিসিইউতে। তারপরেও আসলে বিভিন্ন ধরনের সমস্যার কারণে তার শারীরিক ওঠানামা, তার যে আপনার বিভিন্ন ধরনের সমস্যা, একবার স্থিতিশীল থাকে আর একবার অনিয়ন্ত্রিত চলে যায়। তারপরে এখন পর্যন্ত সবশেষ যে অবস্থা সেটি হচ্ছে তার যে কিডনিতে যে সমস্যার কারণে খালেদা জিয়ার হিমোগ্লোবিন কমে গিয়েছিল, সেটি এখন কিছুটা বেড়েছে। কিডনির কার্যকারিতা সামান্য বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে, এবং একই সাথে ফুসফুসের উন্নতি হয়েছে। এবং সবশেষ আপনাকে যে তথ্য দিতে পারি সেটি হচ্ছে গতকালকে তার সিটি স্ক্যান করা হয়েছে। সেই সিটি স্ক্যান কিছুটা নর্মাল এসেছে। সবকিছু মিলে তাকে যে বিদেশ নেওয়ার যে পরিকল্পনা নেওয়া হচ্ছিল, কাতার সরকারের যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছিল, সেটি বিলম্ব হয়েছে, এবং একই সাথে বিলম্বর পাশাপাশি তার শারীরিক কন্ডিশন আসলে কতটুকু মানানসই প্লেনে ওঠার মতো কিনা সে বিষয়েও কিন্তু ডাক্তার পর্যবেক্ষণে রাখছেন। সে বিষয়টি আসলে পর্যবেক্ষণে রেখে তার শারীরিক কন্ডিশন অনুযায়ী তাকে বিদেশ নেওয়া যেতে পারে। আসলে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে যে মঙ্গলবার ঢাকাতে জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে, সেটিতে করে হয়তোবা বুধবারে যেতে পারেন লন্ডনে, এমনটি কথা শোনা যাচ্ছে। সবশেষ অবস্থা হচ্ছে তার ক্রিটিক্যাল অবস্থা, তার শারীরিক অবস্থা যদি কিছুটা উন্নত হয় এবং যদি মানানসই হয় বিমানের সাথে উড্ডয়নের, তাহলে তাকে বিদেশে নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার থেকে সবশেষ। রায়হান। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন আবদুল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতির লাগাম যদি কেউ টেনে ধরতে পারে তা বিএনপির মাধ্যমেই সম্ভব। তিনি বলেন, তারা দেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা বানাতে চান না, চান স্বাবলম্বী বাংলাদেশ। বিএনপির লক্ষ্য উদ্দেশ্য একটাই, দেশকে গড়তে হবে। আহমেদ সারারের রিপোর্ট। বিএনপি আয়োজিত 7 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে রবিবার বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, যা রুখতে পারে জনগণ। বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুরও বানাতে চায় না, মালয়েশিয়াও বানাতে চায় না, কানাডাও বানাতে চায় না, যুক্তরাষ্ট্র বানাতে চায় না। আমরা চাই একটি স্বাবলম্বী বাংলাদেশ, যেই বাংলাদেশে মানুষ দেশের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, খেয়ে পরে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে, যেখানে দুর্নীতি নিয়ন্ত্রণ থাকবে, দুর্নীতির লাগাম টেনে ধরতে আমরা সক্ষম হব। সেরকম একটি বাংলাদেশ চাই। সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে প্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব। আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, কি? দেশকে আমাদের গড়তে হবে। তারেক রহমান বলেন, বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে। যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এক, দুর্নীতি, যে কোনো মূল্যেই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। 2, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। আমরা দৃঢ়ভাবে, অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে, তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কেউ কেউ কাউকে কাউকে দেখতে বলেন, দেশের জনগণ তাদের ৭১ দেখেছিল। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। আমরা শুনেছি অনেক কিছু একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। দোজক বেহেশত দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ, যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক। জনগণের রায় পেলে দেশকে নিয়ে পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দেন তারেক রহমান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী দেশে ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। বিএনপি এ ধরনের বিভাজনে বিশ্বাস করে না। তিনি অভিযোগ করেন, ইদানিং বিএনপিকে নেতিবাচক রাজনৈতিক দল হিসেবে প্রমাণের প্রবণতা দেখা যাচ্ছে। এই প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। আহমেদ সরওয়ারের আরেকটি প্রতিবেদন। বিএনপি আয়োজিত ৭ দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি রবিবার সকালে উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, ৫ আগস্টের পর নতুন বাংলাদেশের চিন্তা সবার মাঝে এসেছে। সবাই সর্বক্ষেত্রে পরিবর্তন চায়। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। বিএনপি মহাসচিব বলেন, তারা বিএনপিকে নতুন চিন্তার আলোকে তৈরি করতে চান। ছাত্রদলকে দলের ভ্যানগার্ড উল্লেখ করে তিনি বলেন, যারা জনগণের কাছে যাবেন তাদেরকে দীক্ষিত করে গড়ে তোলার কাজ চলছে। বিএনপি হচ্ছে সবসময় একটা অ্যাডভান্স পলিটিক্যাল পার্টি, অর্থাৎ বাংলাদেশের যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে সেটা যেমন অতীতে বিএনপি করেছে, আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তাভাবনা জনগণের সামনে নিয়ে আসছে। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর। এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে, এটা আমাদেরই করতে হবে। মির্জা ফখরুল তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার দোয়া চান। আমরা ভারাক্রান্ত আছি, ভারাক্রান্ত এই জন্যে যে আমাদের নেত্রী, বাংলাদেশের অভিভাবক, এখন যাকে এখন বলা হয় এক কথায় দ্য গার্ডিয়ান অফ ডেমোক্রেসি অফ বাংলাদেশ, আমাদের সেই মহান নেত্রী, যিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি, সেই নেত্রী আজকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আল্লাহর উপরে আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা, তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। ছাত্রদলকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের সক্রিয়তা আরও বাড়ানোর পরামর্শ দেন মির্জা ফখরুল। তোমরা জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করো। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক বন্ধে সরকার ও পুলিশ লাগবে না, এলাকাবাসীকে সাথে নিয়েই তা প্রতিহত করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দোয়া কামনায় রাজধানীতে নিজ নির্বাচনী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে মির্জা আব্বাস আরও বলেন, বেগম জিয়া এখন আর কোনো দলের নেত্রী নয়, তিনি সবার আবেগের জায়গায় পৌঁছে গেছেন। বেগম জিয়ার জন্য এত দোয়া হয়েছে, অতীতে কোনো ব্যক্তির জন্য এমনটা হয়নি বলে মন্তব্য করেন তিনি। আগামী জাতীয় নির্বাচনে এলাকাবাসীর কাছে ভোট কামনা করে মির্জা আব্বাস বলেন, বিএনপি জনমানুষের দল, সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নেবে বিএনপি। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক দমন করার জন্য সরকার কিংবা পুলিশ কিংবা মির্জা আব্বাসের প্রয়োজন নাই। আমি মনে করি যদি এলাকায় একটা সমাজ থাকে।
গণতান্ত্রিক সংস্কার জোট নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে 3 দলীয় নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে গঠিত এই জোট এক প্রতীকে আসন্ন নির্বাচনে অংশ নেবে। আরও কয়েকটি দল এই জোটে অন্তর্ভুক্ত হতে পারে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী জোট গঠন করেছে, যার আত্মপ্রকাশ ঘটে রবিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন এই রাজনৈতিক জোটের ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একই প্রতীকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে জোটের দলগুলো। ভোটের মাঠকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে যে বিভিন্ন জোট ভাঙছে বা জোট গড়তেছে, আমরা সেটারই বিরুদ্ধে। এই বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে যে কোনো একটা জোট বা আলোচনা হওয়া উচিত ছিল একটা রাজনৈতিক প্রশ্নগুলোকে সামনে রেখে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা সিটকে কেন্দ্র করে যারা এত বছর সংস্কারের কথা বলেছে, আমাদেরকে শিখিয়েছে, তারা এখন তাদের নিজেদের নীতি আদর্শ বিসর্জন দিয়ে কোনো একটা জোটে চলে যাচ্ছে। যারা বাংলাদেশকে পরিবর্তন করতে চায়, গণঅভ্যুত্থানে নানান জায়গা থেকে অংশগ্রহণ করেছিল যে সামাজিক নেতৃত্ব, সৎ দেশপ্রেমিক মানুষ, আমরা তাদেরকে আহ্বান করতেছি যে আপনারা আসুন এই প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পরিবর্তনের জন্য কাজ করব। নতুন এই রাজনৈতিক জোট দেশকে নতুন বন্দোবস্তের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে জানালেন জোটের নেতারা। ভবিষ্যতে যাতে বাংলাদেশে এখনো যে কাঠামো চলতেছে, স্বৈরাচারের যে নমুনা আমরা দেখি, আজকেও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এইগুলি যাতে বন্ধ হইতে পারে সেই রকমের একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই 3 সংগঠন যাত্রা করছি। কিন্তু আমরা মনে করছি না যে কেবলমাত্র এই 3টা সংগঠনই বাংলাদেশের সংস্কারের পক্ষের শক্তি। যে গণঅভ্যুত্থানের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছি, একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের মনে জাগ্রত হয়েছে, সেই অভিপ্রায় জাগ্রত রাখা। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভবিষ্যতেও এই জোট কাজ করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত 114 শহীদের পরিচয় শনাক্ত করতে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে রায়ের বাজার কবরস্থানের গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডির ফরেনসিক টিম। মরদেহ উত্তোলনের পর ডিএনএর নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা শেষে শহীদদের পরিচয় শনাক্ত করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। এর আগে সিআইডি প্রধান জানান, আন্তর্জাতিক প্রোটোকল মেনেই শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। রিপোর্ট ফজলে রাব্বির। জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যার অভিযোগ ওঠে শেখ হাসিনার বিরুদ্ধে। দেশব্যাপী চালায় নারকীয় হত্যাযজ্ঞ। রাস্তায়, হাসপাতালের মর্গে পড়ে থাকে বিভিন্ন বয়সী মানুষের মরদেহ, দেয়া হয় গণকবরও। সেই সময় রায়ের বাজারের এই কবরস্থানে অনেকটা গোপনে আন্দোলনে নিহত 114 জনকে গণকবর দেয়া হয়। গণ অভ্যুত্থানের প্রায় 1.5 বছর পর রবিবার আদালতের নির্দেশে তাদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করেছে সিআইডির ফরেনসিক টিম। এদিন সকাল থেকেই প্রিয়জনের লাশ খুঁজতে রায়ের বাজার কবরস্থানে হাজির হন স্বজনরা। প্রিয় মানুষকে শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ ছিল তাদের কণ্ঠে। খুঁজতে কোথাও পাই না। পরে আঞ্জুমানে গেছিলাম, ইসলামে গেছিলাম, তো ওখান থেকে আমরা বাইরের ছবি সংগ্রহ করে আমরা পরে আঞ্জুমানে বলতেছে আমরা বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। 18 জুলাই আমার ভাই বাসার থেকে বের হইছে। আমার ভাই শেষ জায়গাটুকু আমরা দেখতে পাই না, এক মুঠো মাটিও কবর দিতে পাই না পরিবারের কেউ। এখন পর্যন্ত জানি না আমার ভাইয়ের কবরের সন্ধান কোনটা। আমার ভাইকে মাত্র 5 দিনে কিভাবে বেয়ারিশভাবে দাফন করে, একটা লাশ কিভাবে 5 দিনে দাফন করা হয় সেটা আমি জানতে চাই খুনি হাসিনার কাছে। আন্তর্জাতিক প্রোটোকল মেনে জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত পরিচয় লাশ শনাক্তের কাজ করা হবে বলেও জানিয়েছে সিআইডি প্রধান। যারা দুটো রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন, আমরা তাদেরকে শনাক্ত করতে পারবো। এবং যে জিনিসটা আমরা আপনাদেরকে বলতে পাই, এর জন্য কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, যেটাকে মিনেসোটা প্রোটোকল বলা হয়। সেই প্রোটোকল অনুযায়ী আন্তর্জাতিক প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের বিশেষজ্ঞ আন্তর্জাতিকভাবে, উনি 40 বছর ধরে এই কাজে প্রায় 60টির মতো দেশে কিন্তু এই কাজ করেছেন, এই কাজে নেতৃত্ব উনি দিয়েছেন। তো সেই প্রোটোকল অনুযায়ী আমরা এই কাজটিকে সম্পন্ন করব। পরিচয় শনাক্ত হলে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ স্বজনদের সিআইডিতে গিয়ে
ডিএনএ স্যাম্পল জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে সিআইডি প্রধান। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের গত ১.৫ দশকের শাসনামলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেল জিআইসিতে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও ১১ সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর। এই মামলায় গ্রেফতার থাকা ৩ আসামি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ও ২ জন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাজহার সিদ্দিকীর উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রবিবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে ২৬ জনকে গুম করে জিআইসিতে নির্যাতনের ঘটনার অভিযোগ তুলে ধরা হয়। শেখ হাসিনা সহ ১৩ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই মামলায় পলাতক আসামি ডিজিএফআইয়ের সাবেক ৫ জন মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও গ্রেপ্তার থাকা আসামিদের পক্ষে তাদের আইনজীবীদের অব্যাহতির আবেদনের উপর শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ঠিক করে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ৬ হত্যা সহ ৮ অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়েছে। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইস্তেহারে মানবতা বিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইস্তেহারে কি কি বিষয়ে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা দরকার তা নিয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকারের নমনীয় অবস্থানের কারণে দুর্নীতি প্রতিরোধের সম্ভাবনা নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে দলগুলোর কৌশল ইস্তেহারে উল্লেখের পরামর্শ তার। বলেন, রাষ্ট্র ও সরকার পরিচালনায় সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ইস্তেহারে অবস্থান পরিষ্কার করতে হবে। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে দলগুলোর অঙ্গীকার পরিষ্কার করার আহ্বানও তার। ভারত এখনও বাংলাদেশ বিষয়ে কর্তৃত্ববাদীদের পক্ষে অবস্থান নিয়ে আছে মন্তব্য করে তিনি বলেন, দেশটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছে। রাজনীতিকদের ব্যাংক মালিক না হওয়ার বিষয়টি ইস্তেহারে উল্লেখের কথা বলা হয় টিআইবির প্রতিবেদনে। কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হচ্ছে। এর ফলে কৃষক এবং ভোক্তাদের ক্ষতি হচ্ছে। রবিবার সচিবালয়ে কৃষি বিষয়ক সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে অসাধু চক্রের হাত রয়েছে। এই চক্রকে খুঁজে বের করতে চায় সরকার। পেঁয়াজ আমদানির অনুমতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে আমদানির সিদ্ধান্ত হয়েছে। বাজারে দামের ক্ষেত্রে যোগসাজশ থাকলে কৃষি কর্মকর্তাদের চাকুরি থাকবে না বলে তিনি হুঁশিয়ার করে দেন। ব্যবসায়ীদের কারসাজি বাণিজ্য মন্ত্রণালয় দেখবে বলেও এই উপদেষ্টা মন্তব্য করেন। সবজির দাম সহনীয় রয়েছে উল্লেখ করে কৃষি উপদেষ্টা বলেন, সামনে কমবে, তবে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখার তাগিদ দেন তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচনের তফসিল ঘোষণা এ সপ্তাহেই। ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে। প্রধান উপদেষ্টাকে নির্বাচনের প্রস্তুতি জানালেন সিইসি। সামনে কঠিন সময়, চলছে নানা ষড়যন্ত্র, সতর্ক করলেন তারেক রহমান। বললেন, একমাত্র বিএনপিই পারে দুর্নীতির লাগাম টানতে। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট নরমাল, অবস্থা ফ্লাইটে জার্নির মতো নয়। চিকিৎসা তদারকিতে হাসপাতালে ডাক্তার জুবাইদা রহমান। এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে এনসিপির নেতৃত্বে নতুন জোট, আরও কয়েকটি দলের অন্তর্ভুক্তির আভাস, এক প্রতীকে নির্বাচনের ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টার আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।